নমস্কার, শুরু করছি সরগরম আপনাদের সঙ্গে আমি পাপিয়া। আজকে যা ভালো লাগে হয়তো আবার বদলে যেতেও পারে কাল। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা বিখ্যাত সেই গান বঙ্গ রাজনীতিতে তোলপাড় আজ আর কালের এই বদল নিয়ে, সে জোটই বলুন বা তৃণমূলের ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি জল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের একতরফা 42টি আসনের লড়াইয়ের ঘোষণা ঠিক নয়, রাহুল গান্ধীর ন্যায়যাত্রা বাংলা ছাড়তেই সুর চড়ালেন জয়রাম রমেশ। আর কতদিন অপেক্ষা করব? পাল্টা তৃণমূলের ধর্ণা মঞ্চে নেই অভিষেক, অভিমান উঠছে প্রশ্ন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় করব, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্ণা আন্দোলনে দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার এই গড়হাজিরা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা দেখুন। লোকসভা ভোটের মুখে মোদী সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগকে সামনে রেখে 48 ঘন্টা ধর্ণা অবস্থান করলেন তৃণমূল নেত্রী, কিন্তু দুদিনের একদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাই গেল না সেই মঞ্চে। জানিয়ে জল্পনার ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিমানী? তাই কি ধর্ণা মঞ্চে অনুপস্থিত রইলেন তিনি? এই প্রেক্ষাপটে কার্যত আগুনে ঘি ঢেলে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন লিখেছেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। যেহেতু অভিষেক ব্যানার্জির বোন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়, সেই জন্য তার পোস্ট নিয়ে বিতর্ক হতে পারে বা মানুষের আগ্রহ দেখা যেতে পারে। তো দলটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে তার অবস্থার প্রতিফলন ঘটছে বিভিন্ন জায়গায়। তৃণমূলের এই সমস্ত মন গড়া ধর্ণা, আর তৃণমূলের কোন নেতা থাকবেন কি কোন নেতা অন্য জায়গায় চলে যাবেন বিশেষ কারণে, তো এটা নিয়ে মানুষের আর খুব বেশি উৎসাহ নেই। শুক্র শনিবার মুখ্যমন্ত্রীর 48 ঘন্টা ধর্নার পর এদিন ধর্না মঞ্চে বিক্ষোভ অবস্থান করে যুব তৃণমূল কংগ্রেস, কিন্তু এদিনও দেখা মেলেনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে অনুপস্থিত থাকলেন, কোনো কথা হয়েছে আসবেন বা কিছু বক্তব্য? না, উপস্থিত অনুপস্থিতের কথা নয়। আপনারা যেমন দেখেছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করেছেন, একটা সেপারেট কর্মসূচি ছিল, সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। ঠিক সেরকম ভাবে আমরা প্রত্যক্ষে এসেই যে সাপোর্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। 100 দিন সহ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে বঞ্চনার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আন্দোলনের ডাক দিয়েছিলেন। এরপর আন্দোলনকে দিল্লির দরবারে নিয়ে যান তিনি। কলকাতায় ফিরে রাজভবনের সামনেও ধর্নায় নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ একই ইস্যুতে তৃণমূল নেত্রী যখন ধর্না অবস্থান কর্মসূচি নিলেন, তখন সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরই দেখা মিলল না। অথচ এই ইস্যুতে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বৈঠক করেন, সেদিনও তার সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে কয়েকদিন আগে বকেয়া ইস্যুতে রাজভবনের সামনে ধর্ণা অবস্থান তুলে নেওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল তাঁর গলায়। আমি ধর্ণা প্রত্যাহার করতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। পিসি তাকে ডাকেননি না ভাইপো তাতে আসেননি, কিন্তু এটা বোঝা গেল ধর্নার ব্যবস্থা ভাইপো করলেও প্রচারের আলোটা যেন ভাইপো না পায়, ওটা পিসির একচ্ছত্রই থাকতে হবে। সেই কারণে দিল্লির সঙ্গে কথা বলে ভোটের জন্য টাকা পাবার ব্যবস্থা যখন হয়ে গেল, এই ঘোষণা যখন মুখ্যমন্ত্রী করবেন, তার বাঁয়ে ডাইনে যেন ভাইপো না থাকে। অভিষেক তো দিল্লিতে গেছিল পার্লামেন্ট এবং আনুষঙ্গিক কিছু কাজের জন্য, ফলে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এই লড়াইটা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে ধর্ণা বা লাগাতার কর্মসূচি করেছেন, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই করেছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে দলীয় কর্মসূচি করছেন, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে লোকসভা ভোট, তার আগে ঘর গুছিয়ে কিভাবে নির্বাচনী ময়দানে নামবে তৃণমূল? যুক্তি পাল্টা যুক্তি বাকযুদ্ধের আবহে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। একদম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই 100 দিনের বকেয়া আদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন প্রতিবাদ আন্দোলনে। তারপর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর কাছে দরবার করা, রাজ্যপালের রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ, একাধিক জায়গায় বারবার সুর চড়িয়েছেন বা নবজোয়ার যাত্রা হোক। আমি এই জায়গা থেকেই বৈষ্ণবদার কাছে আসবো। বৈষ্ণবদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈলানে নিশ্চয়ই আপনার মনে আছে, কিছুক্ষণ আগেই আপনার শোনালাম দর্শকদের, যে
আমি ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলীয় নেত্রী বলেছেন, তাই প্রত্যাহার করেছি। সেই অভিমান থেকেই কি এই ধর্ণা মঞ্চে 48 ঘন্টার ধর্নায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় সড়ো ঘোষণা করলেন 21 লক্ষ শ্রমিকদের কাছে অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে, সেই অভিমান থেকে কি তিনি এলেন না, ধর্ণা মঞ্চে ছিলেন না, যেমনটা অন্যান্যরা বলছে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে? দেখুন, আমি যা দেখলাম সব কিছুর মধ্যে তৃণমূলের কে কি করে যোগ করা যায়, তাদের অভিমান নিয়ে কথা বলা যায়, তাদের মধ্যে ঝগড়া লাগানো, অনেক রকম চেষ্টা বিরোধীরা বা বিভিন্ন স্বার্থান্বেষী মহল থেকে করছেন। আমি যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, তিনি সর্বোচ্চ নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা এবং আনুগত্য প্রকাশ করেছেন। এখন আন্দোলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পর্যন্ত পার্লামেন্টের মেম্বারদের নিয়ে গেছিলেন, তাকে সেখানে কীভাবে নিগ্রহ করা হয়েছে সে ছবিও আমরা টিভিতেই দেখেছি। কলকাতাতেও রাজভবনের 5 দিন তিনি গণঅবস্থান করেছেন, সেই মিটিং আমি সঞ্চালনা করেছি। এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে প্রশ্ন উঠছে, তাহলে কেন দেখা গেল না? আরে কোনো আন্দোলন ছাত্ররা করে, কোনো যুবকরা করে, কোনো মহিলারা করে। ছাত্র যুবদেরই আন্দোলন ছিল, সায়নে ছিল মঞ্চে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চিতভাবে আমাদের 100% এই সবাই অভিষেককে ভালোবাসেন। এইটা করে যারা মানে চেষ্টা করছেন যে একটা কিছু করে দেওয়া যাবে কিনা, কিছু করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি সব একসাথেই আছেন। এই কৌতূহল থাকাটা কি খুব কৌতূহল একটা আলাদা জিনিস, কৌতূহল একটা আলাদা জিনিস, আর জল ঘোলা করাটা আর একটা আলাদা জিনিস। আমি দেখছি কিছু লোক এই ইস্যুটাকে একটা জল ঘোলা করার চেষ্টা। আমরা তৃণমূল কংগ্রেস অনেক লড়াই টড়াই করে তৈরি করেছি, তো তৃণমূল কংগ্রেসকে বদনাম করলে বা জল ঘোলা করলে আমাদের খারাপ লাগে। স্বাভাবিকভাবে বলছি, আমরা সবাই এক আছি মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমাদের মাথার উপরে মমতা দিয়ে প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছু মানুষ তারা জল ঘোলা করার চেষ্টা করছে, যেমনটা বলছেন বৈষ্ণবদা। না, আমারও বৈষ্ণব চট্টোপাধ্যায় যেটা বলছেন তার সঙ্গে আমি সহমত পোষণ করি। আমার তো মনে হচ্ছে অন্য ব্যাপার। আমার মনে হচ্ছে যে যা ক্যাগ রিপোর্টে তথ্য আসছে, 3,94,000 ইউসি দেওয়া বাকি, মাত্র 3,94,000। কিন্তু তিনি কাঁধে করে 3,94,000 ইউসি না নিয়ে গিয়ে 50 লক্ষ লেটার নিয়ে গেলেন। ভাবুন তো কতটা কঠিন একটা কাজ করেছেন। একটা কাঁধের ওপরে 50 লক্ষ লেটার নিয়ে গেছেন। তারপরে ঘাড়ে ব্যথা হওয়া, স্পন্ডিলাইসিস হওয়া, সেটা স্বাভাবিক। হয়তো স্পন্ডিলাইসিস হয়েছে, হয়তো দুবাই গেছেন, আমরা বলতে পারবো না। হাস্যকর পরিস্থিতি। কি বলছেন? মিথ্যাচার বলছেন এই ক্যাগ রিপোর্ট। ভুল, একেবারে ভুল। ক্যাগ রিপোর্ট একেবারে ভুল। আপনি এই বিষয়ে একেবারে ভুল। আপনি এই বিষয়ে ইন্টারাপ্ট করবেন না কাইন্ডলি। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাশ্রী পুরস্কার দেবেন নিজেকে নিজে, কারণ উনি যথেষ্ট ভালো করে জানেন বছরের পর বছর জমতে জমতে ইউসির এই অবস্থা গেছে, এবং 2,29,099 কোটি টাকা, এইটার এত টাকার ইউসি দেয়নি তৃণমূল কংগ্রেস সরকার। আপনারা ভাবুন ইউসিটা কি। ইউসিটা কিন্তু নিজেরা তৈরি করতে হয় উইথ সাপোর্টিং ডকুমেন্ট, যে এই কাজ হয়েছে সেইটা এনারা নিজেরা তৈরি করতে পারেনি। তাহলে ভাবুন এদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররাও জানে কি পর্যায়ে চুরি করেছে। কিন্তু এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকার কি সম্পর্ক, বুঝলাম না। না, উনি তো এই ইউসি গুলো না নিয়ে গিয়ে কি করেছেন? উনি 21 লক্ষ, এনারাই বলছেন 21 লক্ষ নাকি বঞ্চিত এই কর্মী। সেই তথ্য কোথা থেকে পেলেন সেটা ক্লারিফিকেশন এরা দিতে পারছেন না। আরে আপনি তো ভুল অবস্থা ভাবুন। 21 লক্ষ এরা বলছে তারা লিখেছিল 50 লক্ষ চিঠি, মানে ওখানেও ভাওতা। আবার একটা কাঁধের ওপরে উনি পুরো কলকাতা থেকে দিল্লিতে গেলেন 2002-03 সাল থেকে হিসাব চাইছে, 2011 সাল পর্যন্ত আপনাকে মিথ্যাচার হবে। মানরেগাটা কবে ইলেক্টেড হয়েছে? কবে ইলেক্টেড হয়েছে? আপনি আপনি বলুন মানরেগাটা কবে ইলেক্টেড হয়েছে? আপনি বলুন মানরেগাটা কবে ইলেক্টেড হয়েছে? মানরেগা আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি ডায়মন্ড, প্লিজ অভ্র আবার আসবো তখন বলবে, অভ্র আবার আসবো তারপর তখন বলবে, তোমার সময় এখন শেষ। আমি একটু পার্থদার কাছে আসবো। পার্থদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈষ্ণবটা প্লিজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডায়মন্ড হারবারে নজর দেবেন, এটাই কি কৌশল তার এই ধর্ণা মঞ্চে না আসা? এবং নিশ্চয়ই আপনার মনে থাকবে 7 তারিখ জানুয়ারি মাসে তিনি বলেছিলেন রাজ্য সরকার যদি ভাতা দিতে না পারে তাহলে উপভোক্তারা যাতে আজীবন এই ভাতা পায়, মানে যখন তিনি বার্ধক্য ভাতা দিচ্ছিলেন সেই সময় তিনি বলেছেন যে তার ব্যবস্থা তিনিই করবেন। পাপিয়া, এক্স্যাক্টলি আসলে দুটো মডেল আমাদের চোখের সামনে ভাসছে এই মুহূর্তে। আপনি যদি বলেন একটা ডায়মন্ড মডেল আর একটা হচ্ছে রেড রোড মডেল যেটা হচ্ছে, ফলে ডায়মন্ড মডেলে আমি বললাম এই দুটো মডেলের মধ্যে সিমিলারিটি অদ্ভুত। যে ডায়মন্ড মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 3টি কথা বলেছিলেন, যে এক, যে বার্ধক্য ভাতা যা সরকার দিতে পারে না তিনি নিজে দেবেন, ফলে কোত্থেকে তার সেই অর্থের জোগান হবে সেটা কিন্তু পরিষ্কার ছিল না। 2,
অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড মডেলে বলেছিলেন যে রাজ্য সরকারের করণীয় কাজ যে পৌরসভার ভোট, পঞ্চায়েতের ভোট পিসফুলি কন্ডাক্ট করানো, সেটা রাজ্য সরকার পারে না। ফলে তাকে বলতে হয়েছিল যে এরকম একটা ডাক দিতে হয়েছিল যে আমাদের যেন ভোটে ভায়োলেন্স না হয়, বাট দ্যাট ওয়াজ ব্যর্থ। এবং 3, যে কোভিডের সময় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম কথা বলেছিলেন যে কি বলবো, যে বাড়িতে থাকাটা যে কন্টেনমেন্ট সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফলে সরকারের কাজ যেটা সরকার পারছিল না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কনস্টিটিউয়েন্সিতে ডাক দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে এই প্রত্যেকটা ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরকারি ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, সেটা ছিল একটা আত্মঘাতী পদক্ষেপ। আজকে রেড রোডেও যেটা হলো সেটাও একটা আত্মঘাতী পদক্ষেপ, এই কারণের জন্যই যে রাজ্যে সরকারে 13 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তিনি প্রশাসনিকভাবে যদি ব্যর্থ না হতেন তাহলে সত্যি 21 লক্ষ মানুষের কাজের টাকা আটকে পড়ে আছে 2.5 বছর ধরে আছে, সেটা দুর্নীতির কারণের জন্য, সেটা তারা নিজেরাও স্বীকার করেছেন। এবং এটা জানেন যে সেই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে আইডেন্টিফাই না করে সেই লিস্ট যদি যতক্ষণ না কারেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাকা আসছে না, ফলে আপনারা এই টাকা পাচ্ছেন না। এবার উল্টোটা, এটা না, এরপরে হচ্ছে যে এই টাকাটা, আচ্ছা এবার এই টাকাটা 7,000 কোটি টাকা প্রায়, এইটা কোত্থেকে আসবে সেটা কেউ জানে না। যদি কেন্দ্রের সরকার টাকাটা ছেড়ে দেওয়ার ডিসিশন নেয়, সেটা জানলে এটা কি লোক দেখানো হচ্ছে রেড রোডে এখন যেটা হচ্ছে, অথবা যদি লোক দেখানো না হয় তাহলে এই 7,000 কোটি টাকা নিজের রিসোর্স থেকে কোত্থেকে আসবে, বাজার থেকে ধার করে, তাহলে সেই ধারের বোঝা বইতে হবে আমাদের সাধারণ মানুষকে। ফলে একটা সরকারি ব্যর্থতা, শাসক দল চুরি করেছে, যেটা করেছে জোট চুরি করেছে, আমি আবার বলছি যে তার দায়ভার মানুষের উপর চাপাচ্ছে। যেভাবে দেখবে নিয়োগ দুর্নীতিতে সুপার নিউমারি পোস্ট তৈরি করে ওরা বলেছিলেন যে দরকার হলে এই যে ঘুরপথে যারা এসছে তাদের দায় আমরা নেব, ঠিক একইভাবে তৃণমূলের দুর্নীতির যাবতীয় দায় পঞ্চায়েতের, সেটা তৃণমূলকেই নিতে হবে। আজকে সরকার কেন হচ্ছে যে এই পথ নিচ্ছে যেখানে দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে আইডেন্টিফাই করতে পারছে না? পাপিয়া, এটাই হচ্ছে বাস্তবতা। না, আমি আবার বলছি খারাপ হয়নি, আমি বলছি বঞ্চিত মানুষদের টাকা পাওয়া, কেন্দ্র রাজ্য এই চাপানোতরের মধ্যে বঞ্চিত মানুষরা তারা কেন স্যান্ডউইচ হচ্ছে বারবারে? অবশ্যই সেই প্রশ্নটা থাকবে, কিন্তু রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকা না থাকা নিয়ে জল্পনা যে উঠছে, যেটা বিরোধীরা বলছে আসলে অভিমান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেনি, এটাও কি একটা কৌশল ভোটের আগে? কৌশল কিভাবে হবে আমি জানি না, কারণ বস্তুতপক্ষে এটা উনি কিন্তু এটা অভিমানের প্রশ্ন নয়। আমি ধারাবাহিকভাবে আপনি দেখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে ওই মঞ্চের আলোর থেকে দূরে রাখা যায় সেই চেষ্টা কিন্তু মুখ্যমন্ত্রী করে গেছেন ধারাবাহিকভাবে। তার ইমেজ কাল্টিভেট করতে দেননি, তিনি তার মঞ্চ থেকে ছবি সরিয়ে নেওয়া হয়েছে। তিনি যে কর্মসূচি বলেছেন সেই কর্মসূচি তো নবজোয়ার যাত্রা করেছেন। হ্যাঁ, কিন্তু সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে কেন্দ্রীয় এজেন্সি ডেকেছিল তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সামাল দিয়েছিলেন। হ্যাঁ, একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। কিন্তু যখন এই কর্মসূচি যখন খুব জোরালো একটা জায়গায় গেল এবং ধর্ণা মঞ্চ, তিনি ধর্ণাটাকে চালিয়ে যেতে চাইলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করলেন। শুধু তাই নয়, তার এই যে পলিসি, তার বয়সের পলিসি, এটাও কিন্তু একদম কোনোভাবে তৃণমূল দলের মধ্যে প্রতিষ্ঠা পেল না। অর্থাৎ খুব দৃশ্যতই যে লোকগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সৌগত রায়, ফিরহাদ হাকিম, তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বক্সী, এরা কোনোভাবে চান না যে এই প্রচারের আলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসে। ভুল ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যাটা ঠিক হলো না। আপনি বিশ্লেষক হিসেবে এই ধরনের কথা বলাটা আপনার ঠিক হচ্ছে না। আপনি ভুল জানেন না, আমি তো থাকি ওই পার্টিটা করি। আপনি বিশ্লেষক হচ্ছেন, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি শুধু জামা বাংলায় ঠিক বিশ্লেষক। আপনি যেটা করেন, আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যতদূর যেতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপরে অনেক দূর যেতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঝাঁজ নিয়ে আসতে পারেন, একজন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চতে সেই পরিমাণ ঝাঁজ নিতে পারেন না। মমতা মমতা দিকে লিডার মানে আপনি এখানে গুলিয়ে দিচ্ছেন। না না, মমতা দিকে লিডার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিডার মানেন তো 100 বার মানেন। কিন্তু আজকে একটা ট্রাস্টের অভাব ঘটেছে, এটা আপনি না না না, এটা আপনারা ভুল ব্যাখ্যা করছেন। ট্রাস্টের জন্য এটা আমরা মানতে পারি না বলি তিনি মনে করছেন যে তার সমস্ত লোককে ছেড়ে দিচ্ছে নাকি কৌশল। কারণ
এই নবীন প্রবীণ বিতর্ক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে কিন্তু শোনা গিয়েছিল প্রবীণদের সুযোগ দেওয়ার কথা, প্রবীণদের সামনে নিয়ে এগিয়ে চলার কথা। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই উল্টো কথা বলেছিলেন। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুরনো চাল ভাতে বাড়ে, আবার সেই সঙ্গে নতুন চাল আগে বাড়ে, সে কথাও যেমন বলেছেন, কিন্তু দ্বন্দ্ব মেটেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু বয়স সীমা বিতর্কে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে তার বয়সের তত্ত্বে একেবারে অনড় থেকেছেন। আমি এখানেই জয়ন্তদার কাছে আসব। জয়ন্তদা, সেই কারণেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধর্ণা মঞ্চে আমন্ত্রণ জানানো হলো না বা আনা হলো না প্রবীণদের বার্তা দিতে, নাকি ডায়মন্ড হারবারে বেশি মনোসংযোগ দিন, ডায়মন্ড হারবার কেন্দ্রেই তিনি থাকুক, সেটাও একটা কারণ, সেই কারণে তাকে ছেড়ে দেওয়া হলো? দেখুন, আমার কিন্তু মনে হয় যে কোথাও একটা মতের অমিল তো হয়েইছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেকে অহংকারী এবং উদ্ধত বললেও আমি কিন্তু মনে করি তিনি বেশ বুদ্ধিমান, এবং বুদ্ধিমান বলেই তিনি নবীন প্রবীণের দ্বন্দ্বকে সামনে এনে তিনি প্রবীণদের ছেঁটে ফেলার কাজ শুরু করেছেন। কারণ গত 12 বছর ধরে বেশ কিছু বিতর্ক দানা বেঁধেছে এই প্রবীণদের নিয়েই। তার মধ্যে মূলত একটা অংশ হচ্ছে দুর্নীতি নিয়ে। যারা প্রবীণরা এতদিন এই 12 বছর ধরে মাননীয়ার পাশাপাশি ছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এবং অভিযোগ এতই সলিড, এতই গূঢ় যে তাদের মধ্যে অনেককেই জেলে যেতে হয়েছে, এবং অনেকে হয়তো অপেক্ষা করছেন তাদের হয়তো জেলে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত একটা নিখুঁত বা একটা পরিকল্পনা নিয়ে এগোবার চেষ্টা করছেন, যাতে যাদের বিরুদ্ধে অভিযোগ ওই নবীন প্রবীণের দ্বন্দ্বকে সামনে এগিয়ে এনে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এতেই হয়তো মনোমালিন্যের একটা ব্যাপার থাকবে। একথা ঠিক যে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং ক্যাগ রিপোর্ট নিয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা নিয়েও ভয়ঙ্কর বড় একটা দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং আমার ধারণা এই ক্যাগ রিপোর্টের ধাক্কা সামলাতেও বেশ খানিকটা দিশেহারা হয়ে পড়বে এই প্রবীণ প্রজন্ম। এবং আমার ধারণা এই প্রবীণ প্রজন্ম যখনই দিশেহারা হয়ে পড়বেন, তখন নবীন প্রজন্মের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে হাল ধরবার চেষ্টা করবেন, এবং তখন প্রবীণরা দূরে সরে যাবে। সম্ভবত সেই জন্য, যদিও আমি রাজনীতির লোক নই, কিন্তু আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি, সম্ভবত এই কারণেই এবার ইলেকশনেও আমরা প্রবীণদের মধ্যে অনেককেই দেখতে পাবো না। আমরা সম্ভবত যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, কোনো ধরনের অনেকটা স্বচ্ছ ইমেজ, তাদেরকেই হয়তো আমরা সামনে দেখতে পাবো। জয়ন্তদা, আপনি বলছেন যে নবীন মানে কাঁচা নয়, স্পর্ধায় তারাই মাথাতে তোলবার ঝুঁকিটা দেখাতে পারেন। সুকান্ত ভট্টাচার্যের কথা আমি বলছি, আমি একটা কথা বলি, এটা কি লয়ারও কি নবীন প্রবীণের রাজনৈতিক এতে পার্টিসিপেট করবেন? এটা কোন ধারায়, কোন আইনের কোন ধারায়? আমি তো পলিটিক্যাল পার্টির একটা জেনারেল সেক্রেটারি পশ্চিম বাংলা, উনি তো আইনের লোক, আসেন ডিসকাশনে পার্টি, তার মানে ডিসকাশনটা কতটা মানুষের মোটিভেটেড। আমি একটা সবকিছুর মধ্যে এই যে বৈষ্ণববাবুর কথাটা আমি মেনে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আমি শুধু একটাই বলছি যে জয়ন্তবাবুকে আমি সাধারণত কন্টেস্ট করি না, এক্ষেত্রে বলছি যে যুব এবং সিনিয়রের মধ্যে খুব তফাৎ দেখতে পান আপনি। সোফারাস দুর্নীতি আপনি যেটা বললেন, আপনি জ্যোতিপ্রিয় মল্লিক তার রাইট হ্যান্ড ছিলেন বাকিবুর যুব, জ্যোতিপ্রিয় হচ্ছে যুব একেবারে প্রাচীন, পার্থ চট্টোপাধ্যায় তার ছিলেন সেকেন্ড হ্যান্ড ছিলেন, তার ছিলেন সাইগল। অনেকেই বলেন যে নবীন প্রবীণ বিতর্কে তৃণমূল আড়াআড়ি ভাবে বিভক্ত, কিন্তু আমাদের প্যানেলও যে কতটা বিভক্ত সেটা আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন। এর পাশাপাশি আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে 42টি আসনে লড়া, যা নিয়ে অর্থাৎ লোকসভা ভোটের আগে যা নিয়ে লড়াই জল্পনা একেবারে তুঙ্গে। এবার আলোচনা জোটে, আর আলোচনা নিয়ে যখন প্রশ্ন উঠলো তখন জয়রাম রমেশ কি বলেছেন সেটা আপনাদের সামনে রাখবো। আলোচনা বন্ধ করে আমরা 42টি আসনেই লড়বো বলা ঠিক নয়। বাংলায় আসন সমঝোতার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার জবাব দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি তৃণমূল সম্পর্কে এবার কড়া অবস্থান নিচ্ছে কংগ্রেস? আর এই ইস্যুতে জবাব দিয়েছে তৃণমূলও। চলছে রাজনৈতিক চাপানুতো, দেখুন। बातचीत चल रही है हमारे ओर से, हमने दरवाजा तो कब नहीं बंद किया है। एक तरफा हमने कोई घोषणा नहीं की कि हम 5 सीट मांग रहे हैं, 10 सीट मांग रहे हैं, 15 सीट नहीं मांग रहे, ये नहीं। কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন, কিন্তু তার আগে বাংলায় ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আসন সমঝোতা 20 পাও চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চলার ঘোষণার পরেও জোট ধর্ম পালনে এতদিন বার্তা দিয়ে আসছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে রবিবার জয়রাম রমেশ নরমে গরমে বার্তা দেওয়ার পরে রাজনৈতিক মহলে প্রশ্ন, তৃণমূল সম্পর্কে এবার কি নমনীয় অবস্থান ছেড়ে ধীরে ধীরে কড়া হচ্ছে কংগ্রেস?
एक पार्टी को अचानक खड़े होकर कहना कि हमने बातचीत बंद कर दी है और हम 42 सीट लड़ेंगे, वो सही नहीं है। তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন কে? অধীর চৌধুরী। তাই এই কংগ্রেস যারা বিজেপিকে অক্সিজেন দেয়, যারা সিপিএমকে সাথে নিয়ে চলে, সেই কংগ্রেসের সাথে এই বাংলায় তৃণমূল যাবে না। এই বাংলায় তৃণমূলের এজেন্ডা বিজেপিকে হারানো, তাই 42টা আসনে একক শক্তিতে লড়ে বিজেপিকে হারাবে। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট তৈরির সময় সক্রিয় ভূমিকা দেখা গিয়েছিল তৃণমূল নেত্রীকে, কিন্তু ভোট যখন দোরগোড়ায় তখন আসন রফা নেই কংগ্রেসকে চড়া সুরে নিশানা করেছেন তিনি। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো। বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়েও তার গলায় শোনা গেছে তীব্র শ্লেষ। আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশুট করছে সব। বিড়ি বাদতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়। লাগাতার এই আক্রমণের মুখেও নমনীয় অবস্থান বজায় রেখে চলছিল কংগ্রেসের দিল্লির নেতৃত্ব, কিন্তু তৃণমূল নেত্রী অনড় রয়েছে নিজের অবস্থানে। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো। বিজেপির বিরুদ্ধে 1:1 ফর্মুলায় প্রার্থী দেওয়ার কথা বলা তৃণমূলই এখন বাংলায় একলা চলার বার্তা দিচ্ছে, জানিয়ে রবিবার কড়া জবাব দিয়েছে কংগ্রেস। 10, 20, 23, 40, 1, 2, 3 ममता जी ने कहा है कि वो 42 सीटें लड़ेंगी, वो उनकी राय है। पर जब हम गठबंधन में हैं, बातचीत होती है, गठबंधन में लेन देन होता है, हम कुछ देते हैं और कुछ लेते हैं। हमारी ओर से 42 सीटें उनका लड़ना कोई सीट शेयरिंग फॉर्मूला नहीं है। सीट शेयरिंग फॉर्मूला ईमानदारी से कांग्रेस पार्टी तृणमूल कांग्रेस के साथ बैठकर तय करेगी और जब तय होगा उसकी घोषणा होगी। রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, ভোট যখন দোরগোড়ায়, তৃণমূল যখন বাংলায় একা চলার বার্তা দিচ্ছে, তখন এ রাজ্যে কংগ্রেস আর সিপিএম এর মধ্যে আসন সমঝোতার প্রক্রিয়া কি শুরু হয়ে যাবে? বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে, এটা আমাদের দাবি, আমাদের প্রপোজাল। জাতীয় রাজনৈতিক দলগুলো সেটা মনে করেছে। বিশেষ করে পিসি ভাইপোকে বাঁচাবার জন্য বিজেপির পায়ে যাদের পড়তে হবে, তারা বিজেপির বিরুদ্ধে লড়াইতে কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না। সবার যখন লক্ষ্য বিজেপির বিরুদ্ধে কি করে মানুষকে ঐক্যবদ্ধ করা যাবে, তৃণমূলের পারলে লক্ষ্য হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে কি বামেদের বিরুদ্ধে সবাইকে একজোট করা, যাতে বিজেপির সুবিধে হয়। শতাব্দী প্রাচীন পার্টি আত্মসমর্পণ করেছে নবীন ঔদ্ধত্যের কাছে। কংগ্রেস সারা দেশে এতটাই অপ্রাসঙ্গিক যে আঞ্চলিক দলের কাছে নতি স্বীকার করে কোনোভাবে একটা পরগাছার মতো বেঁচে থাকতে চাইছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতে পারে না। সম্পূর্ণ নীতিহীন, কর্মসূচিবিহীন অবস্থায় কংগ্রেস চলেছে। কংগ্রেসের রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আর পশ্চিমবঙ্গে তারা সিপিএম তৃণমূলের সঙ্গে আর কংগ্রেসের সঙ্গে কি আসন রফা হবে, সেটা নিয়ে মানুষের খুব একটা উৎসাহ নেই। কংগ্রেসকে মানুষ বিদায় দেবে। এদিকে তৃণমূল নেত্রীর পরে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের অভিযোগ, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় তাদের আমন্ত্রণ জানানো হয়নি। যদিও কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে উত্তরপ্রদেশের ন্যায় যাত্রায় সামিল হওয়ার জন্য ইন্ডিয়া জোটের সব শরিককেই আমন্ত্রণ জানানো হবে। করুণাময় সিংহ, অরিত্রিক ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো এই পর্বে। রবীন্দ্রনাথ বাবু, প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে তৃণমূল এবং কংগ্রেস আক্রমণ পাল্টা আক্রমণ আমরা শুনে আসছি। কখনো বসন্তের কোকিল এই যে বলেছেন তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও বলেছেন। আবার এটাও বলতে শোনা গিয়েছিল আওয়ার ফেভারিট রাহুল গান্ধী। তাহলে কোনটা সত্যি? আমি বলছি জোর করে এই নির্বাচনী বোঝাপড়ায় পচা শামুকে পা কাটবে না তো, এটা যেমন একটা প্রশ্ন। আবার পাশাপাশি এই প্রশ্নটা উঠছে যে জোর করে তাহলে এই জোট করার কি দরকার ছিল? সেটাই তো প্রশ্ন। যখন প্রথম দিনে জোট হলো, আপনি দেখুন কমন ব্যালেন্সে ব্যাঙ ওজন করার মতো, এদিক থেকে এ ছুটকে যাচ্ছে, ওদিক থেকে ও ছুটকে যাচ্ছে, আবার তাদের ধরে নিয়ে আসা হচ্ছে, আবার সেটাকে যখনই কমন ব্যালেন্সে ব্যাংকটা ওজন করতে যাচ্ছে কেউ একটা ছুটকে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইটা আজকে ক্লাইম্যাক্স পর্যায়ে, ভাব ভালোবাসার ক্লাইম্যাক্স পর্যায়ে এসছে এবং দুতরফই বলে দিয়েছে আমরা এই কারোর সঙ্গে জোট করব না। এইটা এতদিনের অপেক্ষা ছিল। জোটটা কোথায় আছে? যেদিন আজকে সিপিএম বলছে, সিপিএম কিসের জন্য দাঁড়াতে গেছিল? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে গিয়ে দাঁড়ানোর কি দরকার ছিল তাদের? দরকার ছিল আমরা বিজেপি, এইভাবে বিজেপি বিরোধিতা করা যায় না।
আমার যদি নীতিগতভাবে আমার আপত্তি থাকে, সেই প্রশ্নটা লোকের সামনে তুলে ধরার কথা, সেটা না করে মঞ্চের মধ্যে গিয়ে হাত মেলাবো, আবার তারপর মঞ্চের বাইরে এসে বলবো আমরা মমতাজির সঙ্গে হাত মেলাচ্ছি না, এই জিনিসটা চলে না। এটা যেমন কংগ্রেস করেছে তেমনি সিপিএম করেছে। আজকে সেই জায়গাটা এসে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে গেছে এই জোট বাংলাতে কোনোভাবে ছিল না, কোনোভাবে হবে না। বরং অধীর চৌধুরী প্রথম থেকে বলে এসছেন, তার কোনোভাবে তিনি এর বাত্যয় হয়নি। তিনি প্রথম দিন থেকে বলে এসছেন না আমরা জোট করব না, আমরা আপনি শুনলেন জয়রাম রমেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি বলছেন সততা নিয়ে কংগ্রেস তৃণমূল বসে ঠিক করবে। তাহলে কি তৃণমূল জোটের প্রশ্নে সৎ নয়? মোদি মুক্ত না কংগ্রেস মুক্ত? তৃণমূল কি চায়? জয়রাম রমেশকে আমি বলতে শুনেছি আপনাদের টিভিতেই যে মমতা ব্যানার্জিকে দেখে আমরা অনুপ্রাণিত হই, উৎসাহী হই। তো আমি দেখছি যে পিসিসির প্রেসিডেন্ট যিনি, তিনি সিপিএম এর সাথে ঘর করবেন। দুবার সিপিএম এর সঙ্গে জয়েন্টলি লড়েছেন, শূন্য হয়ে গেছেন 2021-এ। তিনি এখানে নির্বাচিত সরকার বিপুল জনাদেশ নিয়ে এসছে, সেখানে বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আচ্ছা, বিজেপির এজেন্টের মতো উনি কাজ করছেন। আজকে বলুন তো, মমতা ব্যানার্জি বলেছিলেন যে ভারতবর্ষে 300 সিটে কংগ্রেস লড়ুক আর বাকি 243টা সিটে আঞ্চলিক দলগুলোকে দেওয়া হোক, তারা তাদের মতো করে লড়াইটা লড়ুক। 1:1 লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, ইন্ডিয়া জোটের নামও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া, যাতে বিজেপি পরাজিত হয়। আর কেউ যদি মনে করে যে আমাদের সেই এখনো সেই এখন তো কংগ্রেসের সেটা নেই, কংগ্রেস লোকসভা বিধানসভায় একটা সিটও, তাহলে বলছেন ভোটের আগে সব ঠিক হয়ে যাবে, 1:1 লড়াই হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেয়েছিলেন, এবং আজকে যদি এরা এরমভাবে নানান সিপিএম এর সঙ্গে, যে সিপিএম এর হাতে এত লোক খুন হয়েছে, যাদের এখন আসন সংখ্যা 0, 4% ভোট, তাদের কি মূল্য আছে সিপিএম এর? বলুন, সিপিএম এর সঙ্গে এটা আমি একমত বৈশ্বনাথ বাবুর সাথে যে সত্যি সিপিএম এর কি এমন মূল্য আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত এক সপ্তাহের উপর সময় ধরে খালি বলে যাচ্ছেন যে সিপিএম এর জন্য হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোট করতে পারলেন না। আবার যে ছবি আজকে রানীগঞ্জে সিটুর ধর্ণা মঞ্চে দেখা গেল, বিজেপি বিধায়ক হাজির হলেন, সেখানে তো আবার বিজেপি সিপিএম এই ছবিটা নিয়ে তো প্রশ্ন তুলতে সুযোগ পাচ্ছে তৃণমূল। তুলুন, একটা ট্রেড ইউনিয়নের মুভমেন্ট চলছে, একটা কারখানা বন্ধ হয়ে গেছে, সেখানে যদি কোনো স্থানীয় বিধায়ক যান তিনি যেতে পারেন। তৃণমূলের বিধায়ক যাচ্ছেন না কেন, সেই প্রশ্নটা তো আমি করব। তৃণমূলের বিধায়ক এবার আমি আপনাকে বললাম যে বিজেপির সাথে যারা ঘর করেছেন, এনডিএ সরকার তৈরি করেছেন, তারা বিজেপি সম্পর্কে অচ্যুত, মানে তৃণমূল কংগ্রেসের কথা বলছি, তারাই প্রশ্ন তুলতে পারেন না। আমি শুধু একটাই কথা বলবো যে জয়রাম রমেশ বা এই দানীয় ন্যাশনাল লিডার, তাদের খেয়াল থাকা উচিত যে আসলে নিয়ন্ত্রণ কাকে বলে। যে যখন চিদম্বরম সাহেবকে তার ঘর থেকে চ্যাংদোলা করে ইডি রাত্রেবেলায় পাঁচিল টপকে গেছিল, সেই দৃশ্য আপনাদের মনে আছে। একইভাবে যে জয়রাম রমেশের সরকার, জোট সরকার চলছে পাশের রাজ্য, সেখানে হেমন্ত সোরেন সিটিং চিফ মিনিস্টার, তাকে হচ্ছে ইডি তুলে নিয়ে যায়। আর আমাদের রাজ্যে এমন অবস্থা যে ইডির মার খেয়ে হজম হয়, শেখ শাহজাহানের কে ধরতে গিয়ে সেই মার হজম করতে হয়, ফলে একটা কেউ গ্রেপ্তার হয় না। ফলে এই রাজ্যে ইডি কেন নমনীয়? কারণ ইডি এবং সিবিআই তারা হচ্ছে নিয়ন্ত্রিত হয় বিজেপির দ্বারা, এবং বিজেপি এবং তৃণমূল তাদের এই বোঝাপড়াটা আছে। তাহলে জোট সঙ্গীদের লাগাতার বিষোদ্গারের সুবিধা হচ্ছে বিজেপির হাসি চওড়া হচ্ছে। একটু প্লিজ না, আমি দর্শক বন্ধুদেরকে বলবো যে দেখুন, একটা স্টুডিও ডিবেটেই আপনারা দেখতে পাচ্ছেন এই পিন্ডি জোটের কি অবস্থা। এরা নাকি দেশ চালানোর স্বপ্ন দেখছিল, এরা নাকি বলছিল নাকি দেশ চালাবে, আর বিজেপিকে প্রত্যেকদিন বিষোদ্গার করছিল এবং প্রত্যেকদিন গালাগালি করে। এরা এখন অবধি কী করেছে 7 মাসে আমি বলে দিচ্ছি এদের কী বড় কৃতিত্ব। সাময়িক সংকল্প বলে একটা লেটার বার করেছিল, যেটা আপনারা পরিষ্কার গুগল করলে পেয়ে যাবেন। ওখানে এরা লিখেছে ইডি সিবিআই কেন করাপ্টেড লিডার্সদের ধরছে, মানে হাতে হাত ধরে চুরি করাটাই ছিল এদের নীতি। এর বাইরে দেশের জন্য কোনো ভিশন নেই, কোনো কিচ্ছু, এদের কোনো টার্গেটই নেই দেশকে উন্নততর করার। সেখানে দাঁড়িয়ে আজকে এদের সার্কাসটা দেখতে পাচ্ছেন। একদিকে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ, আর এইদিকে সবকটা দেশের সার্কাস পার্টি এক হয়েছে, কারণ তারা হাতে হাত ধরে দুর্নীতিগ্রস্ত হয়ে হাতে হাত ধরে চুরি করতে চায়। আর আরেকটা কথা বলি, এই রাজ্যে সিপিআইএম এর প্রতিনিধি যেটা বললেন, এই রাজ্যে যেই পার্টনারদের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে সবাই অ্যারেস্ট হবে, সবাই ধরা পড়বে। এনডিএর সাথে চলে গেল যেটা, এটা সবচেয়ে ভালো সরকার, একেবারে শীতের সরকার, সবচেয়ে বড় বিজেপি নীতিশ কুমারের সাথে এনডিএ সবাই ধরা পড়বে। এক সময় বলেছিলেন যে মন মিলুক না মিলুক হাত মেলাটা জরুরি, হাত মিলবে কিনা সময় বলবে। ইন্ডিয়া জোট নিয়ে যেমন জল্পনা তুঙ্গে যে কে কার সঙ্গে থাকছে, কে কার বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তেমন আরো একটা ইস্যু নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তা হলো দুর্নীতি ঢাকতেই একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। পোস্টার হাতে ঘাটালে স্লোগান দিয়ে এমনই অভিযোগ করছে বিজেপি। সময়ের অভাব,
এমনটাই দাবি করছে দেবের ঘনিষ্ঠ মহল। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল, দেখুন। একদিনে তিনটি পদে ইস্তফা। লোকসভা ভোটের মুখে আলোচনার কেন্দ্রে দীপক অধিকারী ওরফে দেব। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। কোনো কারণ না দেখিয়েই শনিবার 3টি সরকারি পদে আচমকা ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ। হঠাৎ কেন সরকারি কমিটি থেকে ইস্তফা? তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন অভিনেতা সাংসদ দেব? পদত্যাগের মধ্যে দিয়ে কি ভোটে না লড়তে চাওয়ারই বার্তা দিলেন সাংসদ? লোকসভা ভোটের আগে দেবের সিদ্ধান্ত ঘিরে শোরগোল শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। দেবের পদত্যাগের সিদ্ধান্তকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাটের দাবি, দুর্নীতিকে ধামাচাপা দিতেই পদত্যাগ করেছেন তৃণমূল সাংসদ। বিজেপির তরফে এলাকায় এদিন পোস্টারও লাগানো হয়। ঘাটালের শিশু উৎসবে সেখানে ওনার সঙ্গে ওনার যে প্রাক্তন যে বিধায়ক তার সঙ্গে মারামারি হয়েছে, টেবিল ছোড়াছুড়ি হয়েছে, চেয়ার ভাঙাভাঙি হয়েছে একটা নিষ্পাপ শিশুদের উৎসব নিয়ে। ফলে ওনাদের যে গোষ্ঠী কোন্দল কি ভয়ঙ্কর রূপে ধারণ করেছে এবং তার একটা মাত্র কারণ হলো যে কে কত কাটমানি নেবে। 10 বছর পরে যে রিয়েলাইজেশন হয়েছে যে রাজনীতি আর অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়, ওনার এই বোধটা যদি 10 বছর আগে হতো তাহলে আরো ঘাটালের মানুষের উন্নয়ন হতো। এই নিয়ে এদিন দেবের কোনো প্রতিক্রিয়া মেলেনি। শঙ্কর দলুই জানিয়েছেন এ নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। ভোটের আগে তো এগুলো তো সকলকে ছাড়তেও হবে, ফলে সেই প্রসেসটা কি প্রসেস নয় সেগুলো সবাই দেখে নেবেন। আরে শুটিং এ বিদেশ যেতে পারে তো। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে শনিবারই দাবি করা হয় কাজের চাপে সময় দিতে পারছিলেন না বলে 3টি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন দেব। কিন্তু তাতেও জল্পনা থামছে না। সেই জল্পনার মাঝেই চাঞ্চল্যকর দাবি করেছেন বিরোধী দলনেতা। এ তো সবে সকাল, এখনো তো দুপুর হয়নি, অপেক্ষা করুন না। সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, দেখতে থাকুন। দেব তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, কোনো নরকবাস করছে কারা? যারা বিজেপির সাথে রয়েছে, যারা সাম্প্রদায়িক দাঙ্গার সাথে রয়েছে, যারা সমাজকে ভাগ করে, যারা মানুষের হৃদয়কে ভাগ করে দিয়ে যারা থাকে, তারা নরক বানাচ্ছে ভারতবর্ষটাকে। 2014 সালে লোকসভা ভোটে ঘাটালে দেবকে প্রার্থী করে চমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার ভোটে দাঁড়িয়ে সিপিআই প্রার্থী সন্তোষ রানাকে পরাজিত করে সাংসদ হন তিনি। 2019 সালে প্রাক্তন আইপিএস ও বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে দ্বিতীয়বার জয়ী হন দেব। কিন্তু মাঝে মধ্যেই দেবের সঙ্গে জেলা নেতৃত্বের বিবাদের খবর প্রকাশ্যে এসেছে। বছর 3 আগে সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেবের ছবি প্রজাপতি শো না পাওয়া নিয়েও জল্পনা তৈরি হয়। যার সাধারণ ন্যূনতম বোধ বিবেচনা আছে তিনি তৃণমূল দলে টিকতে পারবেন না। সূত্রের দাবি, 10ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেব শিল্পী, ভালো ছেলে, দেব দলের সম্পদ। তাহলে কি আসন্ন লোকসভা ভোটে ঘাটালের প্রার্থী হিসেবে দেবকেই দেখা যাবে? উত্তর দেবের সময়। সোমনাথ দাস, বিশ্বজিৎ দাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। লোকসভা নির্বাচনের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে দেব, ঘাটালের তৃণমূল সাংসদ। একদিনে 3টি পদে ইস্তফা। আমি জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, তৃণমূল বলছে সাংসদ পদে লড়তে গেলে অফিস অফ প্রফিট পদ থেকে ইস্তফা দিতে হয়, তাই কি? না, সবচেয়ে বড় কথা যে 3টে পদে উনি ছিলেন সেগুলো অফিস অফ প্রফিট কিনা। যদি অফিস অফ প্রফিট না হয় তাহলে সেখান থেকে তিনি লাভজনক কিছু নিয়েছেন কিনা। একটা কথা মনে রাখতে হবে পাপিয়া, যে যার অন্য পেশা আছে সে এত বড় বিপদ মাথায় নিয়ে চলবে কেন? সে অমর্যাদার সঙ্গে চলবে কেন? দুর্নীতির বুবি ট্র্যাপে কখন কে যে বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাবে কেউ জানে না। সেই জন্য হয়তো বা দেব এখান থেকে পদত্যাগ করলেন। দেখো, কতগুলো কথা বলা খুব প্রয়োজন। এই মুহূর্তে প্রশাসনটা চলছে কি, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না বলে, শুধু 100 দিনের কাজের টাকা আনবো বলে অন্য সমস্ত ফিল্ড কিন্তু এখন নেগলেক্টেড। শিক্ষা, স্বাস্থ্য, এক ধরনের ছেলে মেয়ে চাকরির দাবিতে আন্দোলন করছে, এক ধরনের ছেলে মেয়ে মার খাচ্ছে। আর শুধু কি 100 দিনের টাকাই আমাদের সমস্যা? জনগণের সমস্ত পার্সেন্টেজ কি শুধু 100 দিনের টাকাটাই পায়? আবার এরকম অভিযোগও তো উঠছে যে পুকুর খনন করব বলে টাকা দেওয়া হয়েছে, অথচ পুকুরটাই খনন করা হয়নি, কমপ্লিশন সার্টিফিকেটগুলোই নেই। আর একটা কথা আমার বলা আছে, এই যে দীর্ঘদিন ধরে ধর্না কখনো রাজভবনের সামনে, কখনো দিল্লিতে, বা কখনো এই যে রেড রোডে, এই ধর্না একজন চিফ মিনিস্টার দেবেন কেন? এটা তো বিরোধী দলের নেত্রীর দেবার কথা ছিল। আজকে যদি উনি টাকাই আনতে চান তো দিল্লিতে ধর্না দিন। আজকে যাতায়াতের পথে দেখি শয়ে পুলিশ ওনাকে পাহারা দিচ্ছে, সমস্ত থানাগুলো নেগলেক্টেড, ফাঁকা। কোথাও কোনো বিপদ হলে সেখানে পুলিশ অফিসার নেই,
সবাই ওখানে সেখানে মিডিয়া যাতায়াতের অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষ কি এতে খুব একটা খুশি হচ্ছে? শুধু দেব নন, যার অন্য পেশা আছে, যিনি মনে করেন ছোঁয়াচ বাঁচিয়ে চলতে হবে, তিনিই কিন্তু এই দলটা থেকে এক্ষুনি সরে যাবেন। আর একটু আগে তোমরা জোটের কথা বলছিলে, আমরা কিন্তু এখানে বসে আলোচনা করেছি যে জোট হওয়া একান্ত অসম্ভব ছিল, ওনার সঙ্গে কখনো কোনো জোট সম্ভব নয়, কারো নয়। আন্না হাজারেকে আমরা দেখেছি বসে থাকতে দিল্লিতে, আন্না হাজারে অবধি তাকে তার ছোঁয়াচ বাঁচিয়েছেন। জোট হওয়া কি সম্ভব ছিল? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, প্রশাসন নেই, সেই কারণেই আমার ধারণা যাদের অন্য প্রফেশন আছে তারা পালিয়ে বাঁচবে। কি দেবের পদত্যাগ যেটা বিজেপি বলছে বা জয়ন্তদাও বলছেন? না, জয়ন্ত আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি এটা মনে করি তাই বলছি। জয়ন্তকে তো একটু আসতে চাই, জয়ন্তকে তো আপনি সাধারণ মানুষ হিসেবে ডাকেননি, আপনি আইনের ব্যাখ্যা করার জন্য আইনজীবী হিসাবে ডেকেছেন এবং উনি প্রতিটি কথায় প্রশ্ন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করছেন। আমি উত্তর দেব। এইটাই প্রশ্নটা আমাকে করা হয়েছে, এখানে এসেছেন। আমি কি আপনার ছদ্মবেশটা আমরা বুঝতে পেরেছি। উত্তরটা আমি দেব, এবার আপনি তো বলে দেবেন আমি উত্তর দেব। আমাদের যে লিটল মানে আন্ডারস্ট্যান্ডিং অফ ল, তাতে আমরা মনে করি যে যে কোনো কোড অফ কন্ডাক্টের আগে বা কোড অফ চালু হলে আমি যে অফিস অফ প্রফিটে আছি সেখানে আমাকে রিজাইন করতে হবে। শুধু দেব কেন, তাহলে সবারই তো পদত্যাগ করার কথা উচিত ছিল। উনি তো সবাই পদত্যাগ করবেন, আপনারা সব বিষয় আপনি সাধারণ মানুষ সেজে এসেছেন, কিন্তু আপনার মনোভাবটা বোঝা যাচ্ছে। এই যে জল ঘোলা করা, তৃণমূল এগোলে তৃণমূলের পেছনে লাগা, তৃণমূলের আমি খুব পরিষ্কারভাবে বলছি, আমি পরিষ্কারভাবে বলছি, জোর নিয়েও বলছি না, কি অদ্ভুত কথা। মানে তৃণমূলের নেত্রী আন্দোলন করতেছে না, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কথাটা আমিও মনে করি যে দেব ভালো ছেলে এবং দেব একজন শিল্পী, সম্ভবত সেই কারণেই ঘাটালের সংসদ ঘেঁটে ঘ হয়ে গেছেন। এবং এই কারণে ইম্পর্টেন্ট, দেব হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তিনি বুঝতে পেরেছেন যে সুস্থ রুচির মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে থাকা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, ফলে ওনার পেশা, ওনার ব্যবসা যেটা, সেটা হচ্ছে মার খাবে সবচেয়ে বেশি করে, ফলে টি.এস. এলিয়টের একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে, দ্য হলো মেনে টি.এস. এলিয়ট লিখেছিলেন, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, নট উইথ আ ব্যাং বাট আ উইম্পার। একটা অন্তঃশ্বাস শূন্য, নীতিহীন, দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল কংগ্রেস। তাই তো মানুষ দিয়েছে না, আপনি বেশি বলেন, জগতের মানুষ তো তৃণমূলেই ছিলেন, বুঝতে পেরেছেন এই নর্দমার মধ্যে থাকা একটা দুর্নীতিগ্রস্ত। একটু বলি যে দেব হচ্ছেন প্রখ্যাত শিল্পী, হ্যাঁ, তার এই ধরনের মানুষদের আমি মনে করি যে তারা কিন্তু এই সংসদ সেই জায়গাতে কিন্তু তারা সময় দিতে পারবেন না। তারা যদি শিল্পের প্রতি দায়বদ্ধ হন তাহলে তার পক্ষে এই সময়টা দেওয়া সম্ভব নয়। অফিস অফ প্রফিট নিশ্চয়ই, বীরসিংহ উন্নয়ন পরিষদ অফিস অফ প্রফিট অবশ্যই, নিশ্চয়ই তিনি সেখান থেকে তিনি যে পদত্যাগ করেছেন তার কারণ হতে পারে যে তিনি একদম, অর্থাৎ রাজনীতিতে বিতর্ক থেকেই যাবে যে অন্য পেশার মানুষরা নিজেদের পেশায় সময় দিয়ে কতটা রাজনীতিতে সময় দিতে পারবেন, কতটা জনসাধারণের কথা ভাবতে পারবেন। আমাদের সেদিকে নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।